তাফসিল ঘোষণা কাল সন্ধ্যায় জানিয়েছেন ইসি সচিব। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টার। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শেষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ ভুঁইয়ার পদত্যাগ নির্বাচন করবেন জানালেন আসিফ। ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল। ভারত রাজি না হলে ফেরত আনা যাবে না শেখ হাসিনাকে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনার আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার। চুরি করে গৃহকর্ত্রীর হাতে ধরা পড়ায় হত্যা, জানিয়েছে আয়েশার স্বামী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। ভাষণ রেকর্ডের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ও অন্য ৪ কমিশনার। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। রীতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং নির্বাচনের সার্বিক অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর ১২টা ১২ বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, অন্য ৪ কমিশনার, কমিশন সচিব। রাষ্ট্রপতির সঙ্গে পৌনে ২ ঘণ্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব বিকালে নির্বাচন ভবনে সিএসির ভাষণ রেকর্ডের তথ্য জানান। আজকে বিকাল ৪টার সময় স্যারের ভাষণ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। ইসি সচিব জানান, বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন, ব্যালট পেপার, ভোটের সময় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়ে রাষ্ট্রপতি প্রশংসা করেছেন এবং ভালো নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতি সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কী বলা যেতে হবে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে, এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। সিএসির ভাষণ রেকর্ড শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবেও তিনি উল্লেখ করেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন প্রফেসর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত আমলের নির্বাচনগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। গত ৩বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি
স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে। এটা এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে দিতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বলেন, নির্বাচন হবে আগামী 5 বছরের জন্য, আর গণভোট 100 বছরের। গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। এখন মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় রওনা করে দেওয়া। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। বিভেদ আছে, ঠিক আছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখনই সজাগ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই, ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় চতুর্থ দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়টি আমাদের এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা জানান। বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বললেই হবে না, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো, দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখান তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই। আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যা সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়। ধানের শীষকে জেতাতে এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশকে রক্ষা করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পর এবার দলের সবাইকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ার কথাও বললেন তারেক রহমান। রাজনীতির সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যাদের মানবাধিকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে।
শুধু জানেন ক্ষমতায় যাবার সংস্কার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলকে নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে একথা বলেন তিনি। মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, পরিণত হয়েছেন সব দলমতের অভিভাবকে। তারেক রহমান দেশে এসে দলের হাল ধরবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আবার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে তাদের পদত্যাগ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের কথা জানান। একই সঙ্গে তিনি জমা দিয়েছেন আয় ব্যয়ের বিবরণীও। তবে কোন দল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এই দুই উপদেষ্টা, সে বিষয়ে মুখ খোলেননি কেউ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের ৩ দিন পর দেশবাসীকে চমকে দিয়ে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। এনসিপির দায়িত্ব নেয়ার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান দুই উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। এর আগে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেও কিছুতেই নিজ মুখে পদত্যাগ করার কথা জানালেন না আসিফ মাহমুদ। তবে সংবাদ সম্মেলনের শেষে ইঙ্গিত দিলেন এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের তার এটাই শেষ দিন। কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের পাশাপাশি জানালেন আয় ব্যয়ের বিবরণীও জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমাদের কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। মাননীয় উপদেষ্টা, আপনার আজকের যে ব্রিফিং এখানে খুব বিদায়ের সুর, আপনি কি কালকে উপদেষ্টা পরিষদের বৈঠক আছে সেখানে কি পদত্যাগপত্র জমা দেবেন না আজকে দিয়েছেন? উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেসিং আছে সেখান থেকে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অনেক অপেক্ষা করে আমাদেরকে কভার করেছেন। থ্যাংক ইউ সকলকে। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে এবং কোন দলের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন সেই বিষয়ে এখনই চূড়ান্ত না হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও অনুকূলে নয়। এই তালিকায় কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তাদেরকে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে
হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আখতার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা 18-তে নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, নরসিংদী 2-এর এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। আমরা চাই যে সাধারণ মানুষ রাজনীতি সচেতন। নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হোক। আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর হয়, সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, লেভেল প্লেইং ফিল্ডের জন্য আগের নির্বাচনগুলোর চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বেশি সদস্যকে মোতায়েন করা হবে। বলেন, নির্বাচন নির্ভর করে জনগণ ও ভোটারদের উপরে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন। রাজধানীর কারওয়ান বাজারে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। আন্দোলনের কারণে সার্ক ফোয়ারা সহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, আন্দোলনকারীরা কি বলছেন, সেখানকার সবশেষ অবস্থা কি? নাদিরা, প্রায় 1 ঘন্টার বেশিক্ষণ সময় ধরে কিন্তু এই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা যে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা, যেখান দিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্তের গাড়ি চলাচল করে, সেখানেই কিন্তু মোবাইল ব্যবসায়ীরা এখন তারা আন্দোলন করছে এবং বলতে গেলে পুলিশ এবং আন্দোলনকারী ব্যবসায়ী তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। 21 টেলিভিশনের যে প্রান্ত রয়েছে সার্ক ফোয়ারার পূর্ব প্রান্ত, সেখানে অবস্থান করছে পুলিশ এবং পশ্চিম প্রান্তে আন্দোলনকারী ছিল এবং কিছুক্ষণ আগে নেতৃবৃন্দ তারাও কথা বলেছে এই মোবাইল ব্যবসায়ীদের। তারা বলেছে যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ফয়েজ তোয়েব, তার সাথে কি কথা কি হয়েছে, তিনি কি কি কথা বলেছেন, কি কি আশ্বাস দিয়েছেন এবং যেহেতু মোবাইল ব্যবসায়ীরা উন্মুক্তভাবে মোবাইল আমদানির কথা বলছেন, তারা যে ট্যাক্সের বিষয়টা রয়েছে 57% ট্যাক্স, সেই বিষয়গুলো যেহেতু রয়েছে, সেই বিষয়গুলো তারা চাচ্ছেন না। বিগত সময় বাংলাদেশে আমদানি করেছেন এবং বিক্রি করছেন, সেই বিষয়গুলো তারা চাচ্ছেন। এটা নিয়ে এক ধরনের বা সরকারের যারা প্রতিনিধি বিটিআরসি, তাদের সাথে এক ধরনের মুখোমুখি অবস্থা রয়েছে এবং মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু বারবারই বলছে তারা 3 মাস বেশি সময় চাচ্ছেন। 16 ডিসেম্বর থেকে কোনোভাবেই তারা সরকার যে সময় বেঁধে দিচ্ছে, সেই সময়ের মধ্যে তারা যে মোবাইল আনতে 57% ট্যাক্স দিতে হবে, সেই বিষয়গুলো তারা মানতে চাচ্ছেন না। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। এটি চিকিৎসকদের কাছে ইতিবাচক দিক। তবে ভ্রমণের উপযোগী না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিএনপি নেত্রীকে দেশের বাইরে নেওয়ার আপাতত পরিকল্পনা নেই। এর আগে সবশেষ ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। মামুন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর সম্পর্কে কি জানতে পেরেছেন? নাদিরা, যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে তার শারীরিক খোঁজ খবর নিতে ঠিক 5টার পরপরই কিন্তু এসেছিলেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তারও কিছুক্ষণ পরে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ঠিক 7টার সময় ব্রিফ করার কথা ছিল, তবে তিনি এখন পর্যন্ত আসেননি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক সবশেষ অবস্থা নিয়ে, তার চিকিৎসা নিয়ে, তার শারীরিক কন্ডিশন নিয়ে, তাকে বিদেশে নেওয়া হবে কিনা, এয়ার অ্যাম্বুলেন্স আসবে কিনা, এইসব নানা জল্পনা কল্পনাই তো সাধারণ মানুষের ভিতরে চলছে। সেই বিষয়গুলো তিনি আসলে জট খুলে দেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন। তবে তিনি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া ঠিক 23 তারিখে নভেম্বরের এখানে এসেছিলেন সাধারণ চিকিৎসার জন্য, নিয়মিত চেক আপের জন্য। কিন্তু সেই চেক আপের পরে 27 তারিখে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল হওয়ার পরে কিন্তু তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। আসলে তাকে এর আগেও কিন্তু এখানে সিসিউতে একবার নেওয়া হয়েছিল। আপনি জানেন যে 2021 সালের মে মাসে যখন তার করোনা হয়, সেই করোনায় কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন। তাছাড়া তার আসলে হার্টে কিন্তু পেসমেকার বসানো হয়েছিল 2024 সালে, এবং তিনি তারপরে কিন্তু আসলে বার্ধক্যজনিত কারণে তার যে ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির নানা সমস্যা, এইসব সমস্যা নিয়ে কিন্তু তিনি অনেকদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন। তার আসলে মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। বিশ্বের সব দেশেই এমন সংস্থা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান উপদেষ্টা। বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ডিজিএফআই ও র্যাব বিলুপ্তির সুপারিশ করলেও সরকার তা করবে না। তার দাবি, র্যাব আগের থেকে যথেষ্ট উন্নতি করেছে। ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে না বলে জানান তৌহিদ হোসেন। বলেন, শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য ভারতকে রাজি হতে হবে, নইলে এক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার নেই। জানান, শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি তাকে অন্য কোনো দেশে পাঠানো হবে তা ওই দেশের সিদ্ধান্তের বিষয়। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের উপর আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্ট আন্দোলনে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তাদের পক্ষে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করা হয়। পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। শুনানির শুরুতে এই দুইজনের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি। ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়া একই ট্রাইব্যুনাল জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। এই মামলায় অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ের চাঞ্চল্যকর জোড়া খুনের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি করে পালানোর সময় মা মেয়ের হাতে ধরা পড়েন গৃহকর্মী আয়েশা। পরে তাদের হত্যা করে পালিয়ে যায় গৃহকর্মী। অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট রকুনুজ্জামানের। গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার এই জোড়া খুনের ঘটনা ঘটে। মামলার বাদী আজম আজিজুল ইসলাম সকাল 7:51 থেকে 9:35 মধ্যে হত্যাকাণ্ড ঘটে বলে উল্লেখ করে মামলা করেন। অনেকটাই ক্লুলেস এই মামলায় সিসি ক্যামেরা ফুটেজ ও প্রযুক্তির ব্যবহার করে মূল আসামি গৃহকর্মী আয়েশাকে বুধবার ঝালকাঠির নলসিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর স্বর্ণালংকার মালামাল নিয়ে আয়েশা স্বামী জামালকে নিয়ে পালিয়ে শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিল। আয়েশার সাথে স্বামী জামালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জামালের দাবি মা মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না। চুরি করার পর আয়েশা আক্তারকে গৃহকর্মী লায়লা আফরোজ ধরে ফেলেন। লায়লা ও তার মেয়ে নাফিসার সাথে ধস্তাধস্তি হয়। পরে মা মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে আয়েশা। মানে সবকিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে বাইচা চিন্তা করছে এটা আটকাইছে, বাসন লাগবো। বাইচা আসার চিন্তায় ওই মানে দেখে নাই তো সামনের দিক পিছের দিকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ মারছে। ডাকাতি নাকি খুন এমন আশঙ্কার মধ্যে মা মেয়ের খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই খুনি আর কেউ নয়, মাত্র 4 দিন আগে কাজ নেয়া গৃহকর্মী আয়েশা আক্তার। প্রতিদিনে বোরখা পরে বা মুখ ঢেকে কাজে আসতো গৃহকর্মী আয়েশা। খুনের পর মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরেই মুখ ঢেকে পালিয়ে যায়। না, আমরা সুরতহালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা।
তো শুকরিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সকালেই মিডিয়া সেন্টারে আপনাদের সবার সামনে বিস্তারিত জানানো। এ ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম ও আজিজুল ইসলাম হত্যার জন্য গৃহকর্মী আয়েশাকে দায়ী করে মামলা করেছেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভ্যাট আহরণ কার্যক্রম আরও আধুনিক, জনবান্ধব ও ব্যবসা বান্ধব করার তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আয় না বাড়লে শুধু ধার করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বের কিছু দেশে কর জিডিপির অনুপাত 25% ছাড়িয়ে গেলেও বাংলাদেশের আয় এখনো 7 ভাগে আটকে আছে। আয় বাড়ানো না গেলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা বরাদ্দ বাড়ানো সম্ভব হবে না বলে তিনি জানান। অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের নেতারা রাজস্ব আহরণে গতি বাড়াতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু ও পদ্ধতি সহজ করার তাগিদ দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাজস্ব বাড়াতে দুর্বলতা দূর করার পাশাপাশি সংস্কার জরুরি। কাউকে জুলুম করে নয়, ইচ্ছাকৃত কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভ্যাটের সহজ সমাধান খুঁজতে আইন পরিবর্তনের ফলে জটিলতা বেড়েছে বলে তিনি জানান। রাজস্ব বাড়াতে কর্মকর্তাদের মৌমাছির ভূমিকা পালনের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও বিচার বহির্ভূত হত্যার দ্রুত তদন্ত, বিচারের ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের দাবিতে গুম কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। বুধবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর গুলশানে অবস্থিত গুম কমিশনের সামনে মানববন্ধন শেষে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, ফ্যাসিবাদের পতনের 1.5 বছর পরেও গুম হওয়াদের হদিস দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম হওয়া ব্যক্তিরা কি বেঁচে আছেন নাকি তাদের হত্যা করা হয়েছে তাও জানেন না পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতিতে দ্রুত তদন্ত শেষ করার দাবি তাদের। পাশাপাশি গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। এবারে খেলার খবর। মাঠ সংকটের কারণে 3 দিন পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্সের বিদ্রোহী ক্লাবগুলো অনাগ্রহের পরও 20 দল নিয়ে লিগ আয়োজনে পরিকল্পনা বোর্ডের। লিগে যে দলগুলো অংশ নেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি ও সিসিডিএম। বিসিবি নির্বাচনকে ঘিরে মুখোমুখি দ্বন্দ্বে ক্রিকেট বোর্ড ও ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। 2 ভাগে ভাগ হয়ে গেছে ঢাকার 73টি ক্লাব। গত 2 ডিসেম্বর বিসিবির বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে এই বোর্ডের অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার ঘোষণা দেয় মোহামেডান আবাহনী সহ 44টি ক্লাব। ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সেই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বিসিবি ও সিসিডিএম। বিদ্রোহী ক্লাবগুলোর কাছ থেকে লিগ খেলতে না চাওয়ার লিখিত কোনো চিঠি পায়নি বিসিবি। তামিম ইকবালের ক্লাব সহ আগ্রহী ক্লাবগুলোকে নিয়ে প্রথম বিভাগ লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে সিসিডিএম। বিদ্রোহী ক্লাব ও বিসিবির দ্বন্দ্বে জিম্মি দশা ক্রিকেটারদের। মাঠে ক্রিকেট রাখতে সব দলের প্রতি আহ্বান বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের। অন্যথায় শাস্তির হুঁশিয়ারি বিরোধী ক্লাবগুলোর জন্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় জানিয়েছেন ইসি সচিব। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টার। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ ভুঁইয়ার পদত্যাগ। নির্বাচন করবেন জানালেন আসিফ। 125 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল। ভারত রাজি না হলে ফেরত আনা যাবে না, শেখ হাসিনাকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনার আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার। চুরি করে গৃহকর্ত্রীর হাতে ধরা পড়ায় হত্যা, জানিয়েছে আয়েশার স্বামী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।